এই গল্পটা একবার শুনলে রাতের ঘুম হারাম হয়ে যাবে, কারণ এমন অনুভব হয়তো তুমি আগে কখনো পাওনি। এই গল্পটা শুনলে তোমার শরীর কেমন যেন একটা শিহরণে ভরে উঠবে। মনে হবে যেন নিজের জীবনেরই একটা পর্ব শুনছ। তাই চোখ বন্ধ করে মন দিয়ে শুনো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনে চাপ দিও যেন পরের গল্পগুলো মিস না হয়। আমার নাম শুভ, আমার বয়স 25 বছর। 2 বছর আগে আমার মা মারা যান। মায়ের অভাব যেন প্রতিদিন আমাকে একটু একটু করে ফাঁকা করে দিচ্ছে। শুধু শূন্যতা আর দীর্ঘশ্বাসে দিন কেটে যাচ্ছিল। কিন্তু জীবন তো থেমে থাকে না। 4 মাস আগে আমার বাবা আবার বিয়ে করলেন, একজন অল্প বয়সী মেয়েকে। আমার সৎ মায়ের নাম মাধুরী। বয়স বেশি না হবে 28 বছর। গরিব ঘরের মেয়ে, বাবা তাকে বিয়ে করলেন দায়িত্ববোধ আর সমাজের চাপে। যেদিন মাধুরী আমাদের ঘরে এলেন সেই প্রথম দিনেই আমি থমকে যাই। সাদা শাড়ি পরা এক শান্ত মুখের মেয়ে, তার মৃদু হাসি আর গভীর চোখ আমার বুকের ভেতর কেমন যেন করে তুলল। আমি নিজেকে প্রশ্ন করলাম, এটা কি মা নাকি কেউ আরেকজন? তার উপস্থিতি যেন আমাদের ঘরের পরিবেশটাই বদলে দিল। একদিন বাবা বাড়িতে ছিলেন না। আমি বসেছিলাম আর মাধুরী রান্নাঘরে চা বানাচ্ছিলেন। হঠাৎ হেসে বললেন, তুমি কি আমাকে ভয় পাও শুভ? আমি চমকে তাকিয়ে দেখি তার চোখে এক অদ্ভুত কোমলতা। রান্নাঘরের গরমে ঘামে ভেজা তার শরীর। সাদা শাড়ি একটু সরে গেছে। আমি চোখ ফেরাতে পারলাম না। ভিতরে ভিতরে এক অচেনা অনুভূতি। জানি এটা ঠিক না। কিন্তু শরীর তো আর নিয়ম মানে না। মনের গভীর থেকে কেমন একটা টান টান লাগছিল, যার ব্যাখ্যা আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না। মাধুরীর বলা কথাটা আমাকে থামিয়ে দিল। তুমি কি আমাকে ভয় পাও শুভ? এই প্রশ্নে একটা অদ্ভুত নরম সুর ছিল। আমি তাকিয়েছিলাম তার চোখের দিকে। সেই চোখে ছিল না কোনো অভিযোগ। ছিল একরাশ কোমলতা, একরাশ বিশ্বাস। রান্নাঘরের বাতাস ছিল গরম। তার সাদা শাড়ি ঘামে ভিজে গিয়েছিল। আমার দৃষ্টি আটকে গেল যেন। তার গায়ে আলো পড়ে এমন এক দৃশ্য তৈরি করল যেটা চোখ ফিরিয়ে নেওয়া কঠিন। আমি জানি এটা ঠিক না। তবুও সেই মুহূর্তে আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। তার দৃষ্টির মধ্যে যেন একটা টান ছিল। একটা ডাক ছিল। সে বলল, তুমি আমার আপন তো? এই ছোট্ট কথাটার ভেতর ছিল হাজারটা না বলা কথা। আমি কিছুই বললাম না। শুধু তাকিয়েছিলাম তার দিকে। সে হেসে চলে গেল নিজের ঘরে। কিন্তু দরজাটা পুরোপুরি বন্ধ করেনি। জানালার পাশে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। আমার ভেতরে কেমন যেন ঝড় উঠেছিল। মাথা কাজ করছিল না। রাত গভীর হতে লাগল। ঘরের ভেতর নিঃশব্দ পরিবেশ। আমি বিছানায় শুয়ে থাকলেও মনে হচ্ছিল যেন মাধুরীর পাশে বসে আছি। তার গন্ধ যেন আমার ঘরে ছড়িয়ে পড়েছে। একটা টান আমি অনুভব করছিলাম, যেটা আর অস্বীকার করা যাচ্ছিল না। রাত তখন প্রায় 12টা বাজে। বাড়ির চারপাশ একদম নিস্তব্ধ। আমি ঘুমাতে পারছিলাম না। বিছানা ছেড়ে উঠে এলাম বারান্দায়। হালকা হাওয়া বইছে। চাঁদের আলো চারপাশ ভেসে যাচ্ছে। হঠাৎ দেখি মাধুরী বারান্দার এক কোণায় দাঁড়িয়ে আছে। তার দিকে পেছন থেকে তাকাতেই কেমন একটা অনুভূতি হচ্ছিল। সে ধীরে ঘুরে তাকাল। চোখে ক্লান্তি নেই, বরং এক ধরনের প্রশান্তি। সে বলল, শুভ, তুমি এখনো ঘুমাওনি? আমি মাথা নেড়ে জানালাম না। সে বলল, মাঝে মাঝে মন চায় নিজের সঙ্গে একা থাকতে। তুমি কি কখনো এই অনুভূতিটা পাও না? আমি কিছু বলিনি। শুধু তাকিয়েছিলাম তার চোখে। সে তখন বলল, তোমার চোখ অনেক কথা বলে শুভ। তুমি অনেক কিছু ভাবো কিন্তু বলো না। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তবুও চুপ থাকলাম। সে একপাশে সরে দাঁড়াল। বলল, চলো ভেতরে যাও, ঠান্ডা লেগে যাবে। ভেতরে ঢুকে সে হালকা আলো জ্বালাল। তার শাড়ি ঢিলেঢালা ছিল। আর সেই আলোর ভেতর শরীরের রেখাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছিল। আমি জানতাম এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না। তবুও আমি সরতে পারছিলাম না। সেই মুহূর্তটা একরকম ঘোরের মতো ছিল। ঘরের ভেতর একদম নিঃশব্দ। মাধুরী ধীরে ধীরে এগিয়ে এল টেবিলের দিকে। চুলগুলো এলোমেলো ছিল। আমি দাঁড়িয়েছিলাম দরজার কাছে। সে একবারও রাগ দেখাল না, বরং তার মুখে ছিল এক ধরনের মায়া। সে বলল, শুভ, তুমি এখনো এখানে? আমার চোখে চোখ পড়তেই সে বলল, ভয় পেও না। তুমি যদি কিছু মনে না করো তাহলে কিছু বলবো না। আমি ভিতরে ঢুকে এক পাশে বসে পড়লাম। সে চুপচাপ চায়ের কাপ সামনে রাখল।
ঘরের বাতাসে হালকা লেবুর গন্ধ, তার চুল থেকে যেন ভেসে আসছিল একটা শান্ত ঘ্রাণ। আমরা অনেকক্ষণ চুপ ছিলাম। তবে কথা না বলেও যেন অনেক কিছু বলে দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল শব্দের প্রয়োজন নেই। আমরা একে অপরের মন বুঝতে পারছিলাম। মাধুরী একসময় উঠে গেল নিজের বিছানা। আমি কিছুক্ষণ বসে থেকে ফিরে এলাম নিজের ঘরে। কিন্তু সেই রাত আর আগের মতো ছিল না। আমার ভিতরে অনেক কিছু বদলে গিয়েছিল। একটা অস্বীকার করা অনুভূতি চেপে বসেছিল। এই সম্পর্কটার কোনো নাম ছিল না। তবুও মনে হচ্ছিল কোথাও কিছু জেগে উঠেছে, যা একদিন না একদিন মুখ বের করবেই। পরদিন সকাল ছিল অন্যরকম। চোখ খুলতেই দেখি মাধুরী রান্নাঘরে কাজ করছে। তার চোখে মুখে কোনো অস্বস্তি নেই। সবকিছু যেন স্বাভাবিক। সে হাসি মুখে বলল, ঘুম ভালো হয়েছে শুভ। আমি চমকে গেলাম। কেমন করে সে এতটা স্বাভাবিক থাকে? সে টেবিলে নাশতা দিল। আমি বসে পড়লাম। আমরা দুইজনই চুপচাপ খাচ্ছি। কথা বলছি না। তবে মাঝে মাঝে চোখে চোখ পড়ছে। আর সেই চোখের ভাষা অনেক কিছু বলে দিচ্ছে। মনে হচ্ছিল আমরা যেন চুপচাপ মিলেমিশে যাচ্ছি। সন্ধ্যায় আমি ছাদে একা বসেছিলাম। আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পেছনে মাধুরীর পায়ের শব্দ। সে পাশে এসে বসে বলল, শুভ, তুমি কি আজ অন্যরকম কিছু অনুভব করছ? আমি কিছু বলতে পারছিলাম না। সে বলল, আমি জানি তুমি অনেক কিছু ভাবছ। তবে আমি কখনো তোমার মায়ের জায়গা নিতে আসিনি। মানুষ তো অনুভব আটকাতে পারে না। তার কথাগুলো আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। মাধুরীর ঠান্ডা গলা আর তার চোখের ভাষা আমার ভিতরের সব প্রতিরোধ ভেঙে দিল। তবুও আমি কিছু বললাম না। কারণ এই চুপচাপ অবস্থার মাঝেই ছিল সবচেয়ে সত্য অনুভব। রাত বাড়তে থাকে। বাড়ির সব ঘর নিস্তব্ধ। আমি বিছানায় শুয়ে আছি। কিন্তু মাথায় শুধু মাধুরীর কথাগুলো ঘুরছে। সে বলেছিল, মানুষ তো অনুভব আটকাতে পারে না। এই কথাটার মধ্যে কতটা গভীরতা ছিল আমি তখন বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবছিলাম, আমি কি কিছু ভুল করে ফেলছি? নাকি এটাই স্বাভাবিক? মানুষের ভেতরে তো অনেক কিছু জমে থাকে। সময়, সুযোগ আর পরিবেশ একসাথে মিললে সব কিছু যেন পাথরের মতো গলে যায়। ঘুম আসছিল না। আমি উঠে বারান্দায় এলাম। হালকা বাতাস। তারপর হঠাৎ মাধুরীর ঘরের জানালায় আলো জ্বলতে দেখলাম। তার ছায়া পড়ছে জানালার পর্দায়। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তারপর জানালা খুলে গেল। মাধুরী চুপচাপ দাঁড়িয়ে তাকাল। একটু অবাক হল সে আমায় দেখে। বলল, শুভ, আবার না ঘুমিয়ে এখানে? আমি মাথা নিচু করে থাকলাম। সে বলল, এসো ভেতরে বসো, একটু কথা বলি। আমি কিছু না বলেই গেলাম। তার ঘরের আলো হালকা। ঘরের বাতাসে একটা মিষ্টি গন্ধ। সে এক গ্লাস পানি এগিয়ে দিল। তার চোখে কোনো সংকোচ নেই। বরং চোখে চোখ পড়তেই একটা অভ্যস্ততা যেন তৈরি হয়ে গেছে। সে বলল, তোমার চোখে আমি যা দেখি সেটা অনেক গভীর। তোমার মনে কি আছে সেটা আমি পড়তে পারি শুভ। মাধুরীর সামনে বসে আমি বোকার মতো তাকিয়েছিলাম। তার চোখে ছিল অদ্ভুত এক আশ্বাস। সে বলল, তুমি কি কখনো কাউকে খুব কাছ থেকে চেয়েছ? তুমি কি জানো কারো উপস্থিতি এত বেশি তীব্র হতে পারে যে মন শরীর সব কিছু দুর্বল হয়ে পড়ে? আমি কিছু বললাম না। সে হাত বাড়িয়ে আমার হাত ধরল। হাতটা গরম ছিল, কোমল ছিল। কিন্তু তাতে ছিল এক ধরনের স্পর্শ যেটা শব্দে বোঝানো যায় না। আমি তাকিয়েছিলাম তার চোখে। সে বলল, আমি জানি এই সম্পর্কটাকে কেউ মেনে নেবে না। তবুও সব কিছু কি সমাজ দেখে হয় শুভ? সব কিছু কি নিয়মে চলে? আমরা কি মনকে আটকে রাখতে পারি সবসময়? তার কণ্ঠে কাঁপন ছিল না। বরং ছিল একরকম স্বীকারোক্তির আত্মবিশ্বাস। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু তার হাত ছাড়াতে ইচ্ছা করছিল না। আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। রাত গভীর হতে লাগল। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। বাইরের হাওয়ায় একটা অজানা সুর। আমার মাথায় যেন একটা ঘোর। মাধুরীর স্পর্শ আমার চেতনা গিলে নিচ্ছিল। তবুও আমি নিজেকে আটকাতে পারছিলাম না। রাত কেটে গেল। আমি নিজের ঘরে ফিরে আসলেও ঘুমাতে পারিনি। মাথা ভরে ছিল মাধুরীর ছোঁয়া, তার কথা, তার দৃষ্টি। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছিল। আমি বারান্দায় এলাম। দেখি মাধুরী বাগানে গাছের পানি দিচ্ছে। সে একবার আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিল। সেই হাসি অন্যরকম। সেই হাসি যেন একটা গোপন চুক্তির ইঙ্গিত। আমি নিচে এলাম। সে বলল, ঘুম হয়নি বুঝি?
আমি মাথা নেড়ে বললাম না। সে বলল, আমি জানতাম তুমি ঘুমাতে পারবে না। তুমি এখন অনেক কিছু ভাবছ। তবে নিজেকে দোষ দিও না শুভ। আমি কিছু বলতে পারলাম না। সে জল ঢালছিল ফুলগাছে। তার আঙ্গুলে জল পড়ে চিকচিক করছিল। সেই দৃশ্য আমার মনে গেঁথে গেল। আমরা একসাথে চা খেলাম। সে বলল, আমি তোমার উপরে কিছু চাপ দিতে চাই না। তোমার মন যা চায় তুমি তাই করো। আমি শুধু পাশে থাকতে চাই। তার এই কথাগুলো এক ধরনের স্বস্তি এনে দিল। তবে সঙ্গে সঙ্গে একটা জটিল অনুভবও। আমি জানতাম এই পথ সহজ নয়। কিন্তু পিছিয়ে যাওয়ার উপায়ও ছিল না। দিন কেটে যাচ্ছে। মাধুরী আর আমার সম্পর্কটা আর আগের মতো নেই। চোখে চোখ পড়লেই একটা মৃদু হাসি। শব্দ ছাড়াও কথা হয়ে যায়। বাবা এখন প্রায় বাইরে থাকেন। আর সেই ফাঁকে আমি আর মাধুরী একসাথে অনেক সময় কাটাই। একসাথে বসে গল্প করি। মাধুরী রান্না করে আমি পাশে বসে থাকি। তার কাজের ভেতরেও একটা সৌন্দর্য আছে। তার চলাফেরায় কোমলতা, তার চোখে গভীর কিছু। সে বলতো, তোমার মায়ের মতো আমি নই। তবে আমি চেষ্টা করি। আমি তাকে থামিয়ে দিতাম, বলতাম, তুমি ঠিক আছো। সে তখন হেসে বলতো, ঠিক আছি না ভুল সেটা তুমি বলো। একদিন সে আমার কাঁধে হাত রাখল। বলল, শুভ, তুমি কি জানো? তোমার পাশে বসে থাকলে আমার ভেতরে কেমন শান্তি আসে। তুমি হয়তো বুঝতে পারো না। কিন্তু তুমি আমার জীবনে এক ধরনের আশ্রয়। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক কোনো নামের মধ্যে বাঁধা যাবে না। তবুও এই টান অস্বীকার করার মতো ছিল না। আমরা দুজনেই জানতাম এই পথের শেষ অন্ধকার। তবুও হেঁটে যেতে ইচ্ছে করছিল। সন্ধ্যাবেলা বাড়ির ছাদে আমি আর মাধুরী পাশাপাশি বসে। আকাশে চাঁদ উঠেছে। তার আলো পড়ছে মাধুরীর মুখে। সে বলল, শুভ, তুমি কি কখনো বুঝেছ আমাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে? আমি চুপ ছিলাম। সে বলল, আমি তোমার কিছু চাই না। শুধু তুমি জানো আমি আছি। তুমি জানো আমি অনুভব করি। এটাই আমার শান্তি। আমি বললাম, তুমি কি কখনো মনে করো আমরা ভুল পথে যাচ্ছি? সে হেসে বলল, ভুল কি আর সঠিক কি? তুমি যদি ভালোবাসো তাহলে সেটাই তো যথেষ্ট। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। তার চোখে ছিল সত্য। আমি তাকিয়েছিলাম শুধু তার দিকে। তাকে ছুঁতে ইচ্ছে করছিল। কিন্তু আমি জানতাম এই ছোঁয়া অনেক কিছু বদলে দিতে পারে। সে নিজেই হাত বাড়িয়ে আমার হাত ছুঁয়ে বলল, আমি জানি তুমি দ্বিধায় আছো। তোমার মনে প্রশ্ন অনেক। কিন্তু একটা কথা মনে রেখো। শরীর নয়, মনই বেশি জটিল। যদি মন এক হয় তাহলে শরীর আর বাধা হয়ে দাঁড়ায় না। তার এই কথায় আমি ভেতরে ভেতরে নরম হয়ে যাচ্ছিলাম। তার স্পর্শে আমি ভুলে যাচ্ছিলাম সব নিয়ম। রাতের হাওয়া একটু একটু করে ভারী হয়ে উঠছিল। আমরা তখন ছাদের একপাশে বসে কথা হচ্ছিল না, তবুও মন কথা বলছিল। মাধুরী আমার হাত ধরে রেখেছিল। তার চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু সে থামিয়ে দিল। বলো, শুভ, আমি জানি তুমি ভাবছ এটা পাপ। কিন্তু বলো তো, পাপ কে ঠিক করে? কে নির্ধারণ করে কোনটা ঠিক কোনটা ভুল? আমরা কি মনকে অস্বীকার করতে পারি? তুমি যদি সত্যিভাবে অনুভব করো তাহলে সেটা কি শুধু ভুলের মধ্যেই পড়ে? আমি কিছু বলতে পারছিলাম না। তবে মাধুরীর প্রতিটা কথা আমার ভিতরের কাঁপুনিকে থামিয়ে দিচ্ছিল। সে বলল, আমি তো চাইনি এমন হোক। তবুও আমি নিজেকে আটকে রাখতে পারিনি। তুমি যখন আমার দিকে তাকাও আমার মনে হয় আমি বেঁচে আছি। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি আর পেছনে ফিরতে পারব না। এই টান শুধু শরীরের নয়, এটা মনেরও। এই অনুভব কখন যে প্রেম হয়ে গেছে আমি জানি না। মাধুরী আমার দিকে এগিয়ে এল। তার কপালের চুলগুলো বাতাসে উড়ছিল। সে বলল, শুভ, তুমি যদি একটু আমাকে চাই তবে আর দুশ্চিন্তা করো না। আমরা একসাথে থাকব যেমন ভাবে থাকি। শুধু একে অপরকে বুঝে। আমি মাথা নিচু করে চুপ করেছিলাম। তবুও মনে মনে তার কথাগুলো বারবার ঘুরে আসছিল। রাত অনেক গভীর। আকাশে অল্প মেঘ। তারাদের আলো ম্লান। আমরা একসাথে বসেছিলাম ঘরের জানালার ধারে। মাধুরীর কণ্ঠস্বর মৃদু হয়ে এসেছিল। সে বলল, শুভ, তুমি কি এখনো দ্বিধায় আছো? আমি বললাম না। সে বলল, তাহলে চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই সে আমার কাঁধে মাথা রাখল। তার নিঃশ্বাস আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছিল। শরীরটা কেঁপে উঠল। কিন্তু তবুও একটা স্বস্তি কাজ করছিল। সে বলল, তোমার পাশে বসে আমি সব ভুলে যেতে চাই। তুমি আমার জীবনে আসার পর অনেক কিছু বদলে গেছে।
তুমি আমার শূন্য সময়গুলোকে ভরিয়ে দিয়েছ। তুমি শুধু আমার সৎ ছেলে না, তুমি একজন মানুষ যার স্পর্শে আমি নিরাপদ বোধ করি। তার এই কথাগুলো আমার বুক কাঁপিয়ে দিল। আমি ধীরে তার মুখের দিকে তাকালাম। তার ঠোঁটে ছিল একটুখানি কাঁপুনি, চোখে ছিল অদ্ভুত এক আবেগ। সে ধীরে এগিয়ে এল। আমি জানি না কিভাবে কি হল, কিন্তু তার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে গেল। সে চুম্বন ছিল না কামনা, সে চুম্বন ছিল একটুখানি নীরবতার ভাষা। আমরা কিছু বললাম না, শুধু একটা মুহূর্তের জন্য সময় যেন থেমে গিয়েছিল। তারপর সে মাথা নিচু করে বলল, আমি জানি তুমি কিছু ভাবছ, তবে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। তার সেই চুম্বনের পর আমি কিছুই বলিনি। আমরা দুজনেই অনেকক্ষণ চুপ ছিলাম। তার মাথা ছিল আমার বুকে, আমার বুকের শব্দ হয়তো সে শুনতে পাচ্ছিল। সে চোখ বন্ধ করে বলল, শুভ, তুমি যদি চাও আমি এই মুহূর্তে সবকিছু ভুলে যাব। আমি যদি তোমার জন্য অন্যায় হয়ে থাকি তাহলে আমাকে ভুলে যাও। আমি ধীরে তার মুখের দিকে তাকালাম। সে চোখ মেলল না, তবুও চোখের কোণে ছিল জল। আমি তার কপালে হাত রাখলাম। বললাম, আমি জানি না এই অনুভব ঠিক কি ভুল, তবে এটা আমি জানি তুমি আমার মনের ভেতর ঢুকে গেছ। সে হেসে বলল, আমি কিছু চাই না, শুধু চাই তুমি সত্যি বলো, তুমি কি আমা চাও? তুমি কি একদিনের জন্য হলেও আমাকে নিজের করে ভাবো? আমি মাথা নাড়লাম। তার চোখে চোখ পড়তেই বুঝলাম আমরা দুইজনেই হার মানছি। তবে সেটা শরীরের কাছে নয়, হার মানছি একে অপরের মনের কাছে। তার ঠোঁট কাঁপছিল। সে বলল, আমি আজ ঘুমাতে পারব, কারণ আজ আমি জানলাম তুমি আমায় বোঝো। এটাই আমার সবচেয়ে বড় শান্তি। রাত কেটে সকাল হল, তবুও আমার মাথায় তখনও তার ঠোঁটের ছোঁয়া, তার কণ্ঠস্বর, তার দৃষ্টি সবকিছু একসাথে ঘুরছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। মনে হচ্ছিল আমি আগের আমি নেই। আমার চেহারায় এখন আর শুধু অভাব বা শোক নেই, এখন সেখানে কিছু একটার প্রত্যাশা আছে। মাধুরী সকালে রান্না করছিল। আমি চুপচাপ বসে তার কাজ দেখছিলাম। সে ঘুরে তাকিয়ে হেসে বলল, শুভ, তুমি এমন চুপ কেন? আমি কিছু বললাম না। সে এসে আমার পাশে বসে বলল, তোমার চোখে আজ অন্যরকম কিছু দেখছি। আমি বললাম, আমি নিজেকেও ঠিক চিনতে পারছি না। তুমি আমায় বদলে দিচ্ছ মাধুরী। সে হেসে বলল, বদলে দেওয়া মানে খারাপ নয়। তুমি অনুভব করতে শিখছ। আমরা একসাথে নাশতা করলাম। তারপরে সে ধীরে আমার গাল ছুঁয়ে বলল, তুমি জানো শুভ, প্রথম দিন যখন তোমায় দেখেছিলাম তখনই বুঝেছিলাম আমাদের মাঝখানে কিছু একদিন হবে। তুমি হয়তো অস্বীকার করবে, তবে মনের কথা লুকিয়ে রাখা যায় না। সেদিন আমি জানতাম মাধুরী শুধু একজন সৎমা নয়, সে এক আত্মা যার সাথে আমার আত্মার যোগাযোগ হয়ে গেছে। সন্ধ্যায় হঠাৎ বাবা ফিরে এলেন। আমরা একটু অবাক হয়ে গেলাম, কারণ তিনি আগে জানাতেন। আজকে কিছু বলেননি। মাধুরী একটু অস্বস্তিতে পড়ে গেল। তার মুখে একটা চাপা ভয়। আমি বাবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললাম। সে আমাকে জিজ্ঞেস করল, সব ঠিক তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক। রাতের খাওয়ায় তিনজন একসাথে বসেছিলাম। আমি খেয়াল করছিলাম মাধুরী খুব কম কথা বলছে। সে যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে। খাওয়ার পর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। মাধুরী এসে আস্তে করে বলল, শুভ, আমি অনেক ভয় পাচ্ছি। বাবা যদি কিছু বুঝে যায়। আমি বললাম, কিছু বুঝবে না, আমরা সাবধান থাকব। সে বলল, আমি তোমাকে হারাতে চাই না। আমি বললাম, আমিও না। সেদিন আমাদের ভেতরে এক ধরনের সংকেত তৈরি হল। আমরা জানতাম এখন থেকে আমাদের অনুভব আরও বেশি গোপন রাখতে হবে। তবে তাতে আমাদের টান কমবে না, বরং বেড়ে যাবে। পরদিন সকালে আমি দেখলাম বাবা মাধুরীর সঙ্গে একটু বেশি কথা বলছে। তার চোখে কিছুটা সন্দেহ। সে বলছিল আমি যেন একটু কম ঘোরাঘুরি করি, বাড়িতে বেশি সময় দেই। আমি বুঝলাম কিছু একটা সে টের পেয়েছে। আমি ঘরে গিয়ে মাধুরীর চোখে তাকালাম। সে বলল, আমি বুঝতে পারছি সে সন্দেহ করছে। আমি বললাম, আমরা এখন আরও সাবধান থাকব। তুমি নিজেকে শক্ত রাখো। সে বলল, আমি ভেঙে পড়ছি শুভ। আমি চাই না তোমার ক্ষতি হোক। আমি বললাম, ক্ষতি যদি হয় একসাথে হবে। ভয়ে নয়, বিশ্বাসে এই সম্পর্ক বাঁচে। সে বলল, আমি তোমার এই কথা ছাড়া আর কিছুতে ভরসা পাই না। আমরা দুজনেই জানতাম এবার ঝড় আসছে। তবুও আমরা একে অপরের চোখে শান্তি খুঁজছিলাম। রাত তখন গভীর। বাবা ঘুমিয়ে পড়েছেন। আমরা আস্তে করে ছাদে এলাম।
মাধুরীর মুখে আজ চিন্তার ছাপ। আমি বললাম, তুমি কিছু বলছো না কেন? সে বলল, শুভ, আমি ভয় পাচ্ছি আমাদের সম্পর্ক সমাজের চোখে অপরাধ। তুমি কি কখনো একটুও কষ্ট পাও না? আমি বললাম, কষ্ট পাই। তবে তুমি ছাড়া আমি কিছু ভাবতে পারি না। সে বলল, আমি তোমাকে নিজের মতো করে চাই। তুমি কি বুঝো এই চাওয়ার গভীরতা? আমি বললাম, বুঝি। তুমি আমার দম। তুমি ছাড়া জীবন অন্ধকার। সে তখন চোখে জল নিয়ে বলল, যদি একদিন সব ফাঁস হয়ে যায়, তুমি কি তখনও আমার পাশে থাকবে? আমি তার মুখ ধরে বললাম, আমি থাকব। তুমি 1 পা বাড়ালে আমি 10 পা এগিয়ে যাব। আমরা জানতাম আমরা অন্যরকম এক সম্পর্কে জড়িয়ে পড়েছি। তবুও তাতে যা ছিল তা ছিল খাঁটি ভালোবাসা। রাতের সেই ছাদের মুহূর্তের পরে আমরা দুজনেই জানতাম সময় কম। আমাদের মধ্যে একটা চাপা টানাপোড়েন চলছিল। বাবার আচরণ দিনে দিনে বদলে যাচ্ছিল। মাধুরী আগের মতো থাকছিল না। তার চোখে শুধু চিন্তা। একদিন দুপুরে বাবা হঠাৎ জিজ্ঞেস করল, শুভ, তুমি কি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ, কেন প্রশ্ন করছ? সে বলল, না, এমনই জানতে চাইলাম। তারপর সে মাধুরীর দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। আমি বুঝতে পারছিলাম সে কিছু একটা পরিকল্পনা করছে। আমাদের প্রতি তার চোখে একটা হিসেবি দৃষ্টি। মাধুরী তখন খুব নীরব। সে কিছুতেই আর স্বাভাবিক নয়। রাতে আমি তার ঘরে গিয়ে বসি। সে আমার হাতে হাত রাখে। বলল, শুভ, আমি তোমাকে বলেছিলাম এই সম্পর্ক বেশি দূর নিয়ে গেলে বিপদ হবে। আমি বললাম, তাহলে কি করব মাধুরী? সে বলল, আমি চাই তুমি এখন থেকে একটু দূরত্ব রাখো। আমি বললাম, সেটা কি সম্ভব? সে বলল, যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে প্রমাণ দাও। আমি বললাম, প্রমাণ তো আমি প্রতিদিন দিচ্ছি। সে বলল, না, শুধু অনুভব নয়, প্রমাণ দাও তুমি আমার পাশে থেকেও আমার থেকে দূরে থাকতে পারো। আমি মাথা নিচু করলাম। সে বলল, এই সম্পর্কের শেষটা হয়তো সুখের হবে না। তবে এই ভালোবাসা চিরকাল থাকবে। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমার বালিশের পাশে একটা চিঠি। মাধুরীর হাতের লেখা। তাড়াহুড়া করে পড়তে শুরু করলাম। সে লিখেছে, শুভ, আমার চোখে তুমি কোনো ভুল করনি। তবে সমাজ আমাদের ভুল বলবে। তুমি আমার জীবনে এমনভাবে ঢুকেছ যা আমি কখনো চাইনি। তবুও মেনে নিয়েছিলাম, কারণ ভালোবাসা জোর করে আসে না। আজ আমি যাচ্ছি। এই বাড়ি, এই ঘর সব তোমার। তুমি যেভাবে পারো থেকো। তোমার বাবার কাছে সত্যটা কখনো বলো না। কারণ সে সত্যকে মেনে নিতে পারবে না। আমি চাই না তুমি তার চোখে অপরাধী হও। আমি আজ চলে যাচ্ছি কোনো গন্তব্য ছাড়া, কিন্তু আমার ভালোবাসা তোমার সাথে রয়ে গেল। আমি জানি তুমি খুঁজবে আমায়। তবে আমি চাই না তুমি আমাকে পাও। কারণ আমি চাই না আমার জন্য তোমার জীবন আরও জটিল হয়ে যাক। তুমি ভালো থেকো শুভ। যেদিন আকাশে চাঁদ দেখবে সেদিন মনে করবে মাধুরীও তাকিয়ে আছে সেই চাঁদের দিকে। আমার চোখ ভিজে গেল। আমি জানতাম এবার সত্যিই সব বদলে যাবে। মাধুরীর চিঠিটা পড়ে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম। তার চলে যাওয়াটা যেন বাস্তব মনে হচ্ছিল না। বাড়ির চারপাশে তার উপস্থিতি এখনও ছিল। ঘরের দেয়ালে তার হাতের ছোঁয়া, রান্নাঘরের সেই ঘ্রাণ। সব কিছুই বলছিল সে ছিল। বাবা কিছু না বুঝলেও তার চোখে একটা স্বস্তি ছিল। সে যেন বুঝতে পারছিল ঝড় থেমে গেছে। আমি মাধুরীর চিঠি লুকিয়ে রাখলাম। কারণ এই ভালোবাসা আমার হৃদয়ের একান্ত সম্পদ। প্রতিদিন সকালে আমি সেই বারান্দায় দাঁড়াতাম, যেখানে মাধুরী চা করত। ছাদে বসতাম, যেখানে আমরা নীরব কথায় কথা বলতাম। আর প্রতিদিন রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকতাম। কারণ সে লিখেছিল, আমি যেন চাঁদ দেখলে ভাবি সে তাকিয়ে আছে। নীরবতা আমাকে কাঁদিয়ে দিত। কিন্তু সেই কাঁদা কষ্টের ছিল না, বরং ভালোবাসার স্মৃতিতে ভরা ছিল। এই সম্পর্ক হয়তো সমাজ মানবে না। তবে আমি জানতাম আমরা একে অপরের হৃদয়ে থেকে গেছি। দিন কেটে গেল। আমি আমার জীবনে ফিরে গেলাম। তবে মন ছিল না। মাধুরীর কথা মনে পড়লেই বুকের ভেতর কেমন যেন ভার হয়ে যেত। একদিন হঠাৎ ছাদে গিয়ে দেখি একটা ছোট কাগজ উড়ে এসে পড়েছে। কাগজটায় লেখা ছিল, আমি আছি শুভ, তোমার ছায়ায়। আমি কাঁপতে কাঁপতে কাগজটা ধরলাম। লেখা ঠিক মাধুরীর মতো। কিন্তু আশপাশে কেউ নেই। আমি জানি না সেটা হাওয়ার খেলা নাকি তার কোনো সংকেত। তবুও সেই মুহূর্তে মনে হলো সে আমার অনেক কাছে। আমি হালকা করে চোখ বন্ধ করলাম। মনে হলো সে আমার গাল ছুঁয়ে বলছে, শুভ, তুমি ভালো থেকো। আমি আর ফিরব না। তবে তোমার মনে সবসময় থাকব।
সেই ছোঁয়া আমি অনুভব করেছিলাম, যেটা শরীর ছুঁয়ে নয়, মনের গভীরে গিয়ে লাগে। আজ অনেক বছর পেরিয়ে গেছে। আমি এখন একটা অফিসে কাজ করি। জীবনের চাহিদা বদলে গেছে। তবুও মাধুরীর কথা ভুলিনি। প্রতিদিন রাতে একবার চাঁদের দিকে তাকাই। মনে হয় সে আমার দিকে তাকিয়ে আছে। সে যেখানেই থাকুক আমি জানি তার হৃদয়ে এখনো আমি আছি। সে হয়তো অন্য কোথাও গিয়ে একটা নতুন জীবন শুরু করেছে। হয়তো কেউ তার পাশে আছে। হয়তো একা।